হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফিজিক্স স্কলার। আমরা পড়ছি নিউটনীয় মহাকর্ষ ও গ্রহ উপগ্রহের গতি। আমরা আজকের ক্লাসে পড়ব কৃত্রিম উপগ্রহ সম্পর্কে। কৃত্রিম উপগ্রহ মানে হচ্ছে যেগুলো হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইটস। আর্টিফিশিয়াল স্যাটেলাইটস আর্টিফিশিয়াল স্যাটেলাইটস প্রথমে বলি উপগ্রহ কী জিনিস। উপগ্রহ মানে হচ্ছে যেগুলো হচ্ছে একটা গ্রহের চারিদিকে ঘোরে। গ্রহ যেমন সূর্যের চারিদিকে ঘোরে, সেরকম একটি উপগ্রহ গ্রহের চারিদিকে ঘোরে। আমাদের যে পৃথিবী আছে, পৃথিবীর চারিদিকে ঘুরছে হচ্ছে চন্দ্র। তাই চন্দ্র হচ্ছে পৃথিবীর একটি উপগ্রহ। এবার এইগুলো কিন্তু ন্যাচারাল বা স্বাভাবিক উপগ্রহ। স্বাভাবিক মানে এগুলো কিন্তু মানুষে তৈরি করেনি, মানুষই এগুলো কিন্তু প্রেরণ করেনি। এগুলো নিজে থেকেই যুগ যুগ বছর ধরে পৃথিবীর চারিদিকে কিন্তু চাঁদ কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে। তাই চাঁদ হচ্ছে পৃথিবীর একটি স্বাভাবিক উপগ্রহ। সেরকম পৃথিবী ছাড়াও ধরো আরও যেগুলো গ্রহ আছে, যেমন ধরো মঙ্গলের ক্ষেত্রে কিন্তু দুটো উপগ্রহ আছে। একটা হচ্ছে ফোবোস আর হচ্ছে ফোবোস আর ডেইমোস। তার মধ্যে ফোবোস হচ্ছে একটু বড়। পৃথিবীর তো একটা বললাম, পৃথিবীর ক্ষেত্রে হচ্ছে একটাই উপগ্রহ আছে স্বাভাবিক উপগ্রহ, যেগুলো সেটা হচ্ছে চাঁদ। মঙ্গলের ক্ষেত্রে দুটো আছে। তারপরে বৃহস্পতির উপগ্রহের সংখ্যা হচ্ছে প্রায় 95খানা, এবং তার মধ্যে সব থেকে বড় হচ্ছে গ্যানিমিড। এগুলো মনে রাখবে যে বৃহস্পতির 95খানা স্যাটেলাইট আছে বা উপগ্রহ আছে, যার মধ্যে সব থেকে বড় হচ্ছে গ্যানিমিড। শনি গ্রহের সব থেকে বেশি উপগ্রহ আছে, যার সংখ্যা হচ্ছে প্রায় 146, এবং তার মধ্যে সব থেকে বড় উপগ্রহ হচ্ছে টাইটান। আর তারপরে আছে ইউরেনাস গ্রহের ক্ষেত্রে উপগ্রহের সংখ্যা কত? 28খানা, এবং সব থেকে বড় হচ্ছে ইউরেনাসের ক্ষেত্রে, সেটা হচ্ছে টাইটানিয়া। আর তারপরে আছে নেপচুনের ক্ষেত্রে হচ্ছে নেপচুনের উপগ্রহের সংখ্যা হচ্ছে 16খানা, এবং সব থেকে বড় উপগ্রহের নাম হচ্ছে ট্রিটন। তো এই হচ্ছে তোমাদের যে গ্রহ, আর বাকি বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নেই। তাই পৃথিবীর একটা, মঙ্গলের দুটো, বৃহস্পতির 95, শনির 146, ইউরেনাসের 28, নেপচুনের 16। এগুলো হচ্ছে স্বাভাবিক উপগ্রহ, স্বাভাবিক বা ন্যাচারাল স্যাটেলাইটস। স্বাভাবিক উপগ্রহ যেগুলো হাজার হাজার বছর ধরে মানে এই গ্রহগুলো চারিদিকে ঘুরছে। মানুষ কিন্তু এগুলো বানায়নি বা মানুষ কিন্তু প্রেরণ করেনি। এবার এগুলো তো আছে যুগ যুগ বছর ধরে, কিন্তু মানুষের ব্যবহারের সুবিধার্থে অনেক কাজের জন্য মানুষ কী করেছে যে কিছু কিছু কৃত্রিমভাবে উপগ্রহ প্রেরণ করা হয়েছে, এবং যে সমস্ত উপগ্রহ কী হয়েছে না গ্রহগুলির চারিদিকে ঘোরে। তো সেইগুলোকে বলা হয় যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ। এবার এটা করার কারণ কি, মানুষ কিভাবে এটার আইডিয়া পেল? তার কারণই হচ্ছে যে যখন দেখছে যে একটা পৃথিবীর চারিদিকে একটা চাঁদ ঘুরছে এবং ঘুরেই চলেছে। কিভাবে ঘুরছে? তার কারণ হচ্ছে সে যখন ঘুরছে তার এই কক্ষপথে তার যে একটা অভিকেন্দ্র বল কাজ করে, আর পৃথিবীর জন্য সেই একটা মহাকর্ষ বল কাজ করে। তাহলে মহাকর্ষ বল কাজ করছে, যেটা আকর্ষণ বল, আর একটা হচ্ছে এই মহাকর্ষ বলই কী করছে? অভিকেন্দ্র বল সরবরাহ করছে। তাহলে যখন ও বৃত্তপথে ঘুরছে, এই বৃত্তপথে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল, সেটা কিন্তু এই মহাকর্ষ বল থেকে পাচ্ছে। আর এই ঘোরার ফলে যেটা অপকেন্দ্র বল আসছে, সেই অপকেন্দ্র বলের সমান এই মহাকর্ষ বল হচ্ছে, এবং সেই জন্যই ও কিন্তু না পৃথিবীর দিকে সরে যাচ্ছে না বাইরের দিকে চলে যাচ্ছে। মানে এই অপকেন্দ্র বল এই মহাকর্ষ বলের সাথে সমান হয়ে যাচ্ছে, যেটা আমরা আগে থেকে জানি। তার জন্য ও কিন্তু কী করছে? পৃথিবীর দিকেও যেতে পারছে না, না বাইরের দিকে ছিটকে পড়ছে, কিছুই হচ্ছে না। সেই জন্য ও কিন্তু একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরে চলেছে। তখনই মানুষ আইডিয়া পেল এরকম যে
যে এরকমও তো হতে পারে যে পৃথিবী থেকে, যদি আমি ধরো পৃথিবীতে আছি, পৃথিবী থেকে এমনভাবে যে একটা একটা কৃত্রিমভাবে যদি কোনো স্যাটেলাইট বানিয়ে আমি রকেটের সাহায্যে কোনো রকমে এটাকে কোনো রকমে ঘুরিয়ে এমন একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গিয়ে এইভাবে ওকে ঘোরাতে থাকি এবং তাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সে কিন্তু এইভাবে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। তো সেইটাই হচ্ছে কৃত্রিম উপগ্রহ। কৃত্রিম উপগ্রহ, এবং এই আইডিয়াটা এসছে শুধুমাত্র মানুষের ভাবনা থেকে যে কিভাবে সেটা করা যেতে পারে। এবং দেখা গেছে যে রকেটের সাহায্যে তুমি যদি এইভাবে ওকে ঘুরিয়ে একটা নির্দিষ্ট উচ্চতায় যদি নিয়ে যাও, একটা পৃথিবী থেকে নির্দিষ্ট দূরত্বে গিয়ে ছেড়ে দাও, একটা নির্দিষ্ট দূরত্ব, এবং একটা হচ্ছে ভি দরকার আর একটা হচ্ছে আর দরকার, যে নির্দিষ্ট বেগে আর নির্দিষ্ট দূরত্বে, পৃথিবী থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তুমি যদি একটা জিনিসকে ছেড়ে দাও, সে কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। কেন আমাদের নির্দিষ্ট বেগ দরকার আর কেনই বা নির্দিষ্ট দূরত্ব দরকার? তুমি জানো যে অপকেন্দ্র বল কী হয়, mv²/r হয়, আর মহাকর্ষ বল কী হয়, gmm/r হয়। তাহলে এক্ষেত্রে তুমি দেখো যে একটা তোমার ভি দরকার, এম তো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, শুধুমাত্র আর আর ভি আছে। তার মানে কি এই নির্দিষ্ট আর আর নির্দিষ্ট ভি হলেই তখন কিন্তু এগুলো কিন্তু সমান হবে। তো যখনই সেটা সমান হবে তখনই সে কিন্তু পৃথিবীর চারিদিকে বা যে কোনো গ্রহের চারিদিকে ঘুরতে পারবে। তাই নির্দিষ্ট বেগে এবং নির্দিষ্ট দূরত্বে তুমি যদি কোনো একটা বস্তুকে, যে কোনো বস্তুকে তুমি রাখো, সে কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকবে। তাই সেইভাবেই কৃত্রিম উপগ্রহ তুমি ব্যবহার করতে পারো। আর কৃত্রিম উপগ্রহকে অবশ্যই এই যে পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে তুমি এই যে কক্ষপথে নিয়ে যেতে গেলে তোমাকে রকেটের সাহায্য নিয়ে যেতে হবে, এবং ধীরে ধীরে তোমাকে এই যে একটা তোমাকে অনুভূমিক বেগ দিতে হবে, যে এই যে কক্ষপথে যে অনুভূমিক বেগ, তোমাকে এইভাবে ধীরে ধীরে ঘোরাতে ঘোরাতে এইভাবে কক্ষপথে নিয়ে আসতে হবে। তবেই কিন্তু সে কী করবে না, যে কোনো গ্রহের চারিদিকে ঘুরতে থাকবে। তো প্রথম যেটা কৃত্রিম উপগ্রহ প্রথম যেটা নিয়ে যাওয়া হয়েছিল সেটা হচ্ছে রাশিয়া নিয়ে গেছিল স্পুটনিক অন। তাহলে প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? স্পুটনিক অন। কে নিয়ে গেছিল? রাশিয়া। আর কবে নিয়ে গেছিল? সেটা হচ্ছে 1957 সালের 4 অক্টোবর। তাহলে প্রথম যে কৃত্রিম উপগ্রহ প্রথম যেটা গেছিল, পাঠিয়েছিল মানুষ, সেটা হচ্ছে, কে পাঠিয়েছিল? সেটা হচ্ছে রাশিয়া। আর কবে পাঠিয়েছিল? 1957 সালের 4 অক্টোবর। এটা হচ্ছে প্রথম কৃত্রিম উপগ্রহ। আর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হচ্ছে এটা হচ্ছে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ, তার নাম হচ্ছে আর্যভট্ট। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ সেটা হচ্ছে আর্যভট্ট বা আর্যভট্ট বলি আমরা। এটা বিজ্ঞানী আর্যভট্টের নামানুসারে করা হয়েছিল, যিনি একজন অ্যাস্ট্রোনমার ছিলেন। এবং এই যে আর্যভট্ট স্যাটেলাইট যেটা পাঠানো হয়েছিল, সেটা পাঠানো হয়েছিল 1975 সালের 19 এপ্রিল। তো এটা ছিল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। আর পৃথিবীর মধ্যে প্রথম কে পাঠিয়েছিল? সে হচ্ছে রাশিয়া, 1957 সালের 4 অক্টোবর। এবার আমরা আসবো যে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি ও প্রদক্ষিণ কাল। প্রদক্ষিণ দ্রুতি বলতে আমরা কি বুঝি? প্রদক্ষিণ দ্রুতি মানে হচ্ছে যে বেগে, এই যে একটা ধরো পৃথিবী আছে বা যে কোনো গ্রহ আছে, তার চারিদিকে একটা স্যাটেলাইট ঘুরছে বা কৃত্রিম উপগ্রহ ঘুরছে। এইটা হচ্ছে এই যে ছবি দেখছো এইখানে, এটা হচ্ছে একটা স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ, যেটা হচ্ছে পৃথিবীর চারিদিকে ঘুরছে। তাহলে যে বেগে ও ঘুরছে, যেটা আমি বললাম যে ভি দরকার আছে, যে বেগে ঘুরছে সেটা হচ্ছে প্রদক্ষিণ দ্রুতি। আর একবার পুরো ঘুরতে কত টাইম লাগবে সেটা হচ্ছে প্রদক্ষিণ কাল। একবার পুরো ঘুরে আসতে যে টাইম লাগবে সেটা হচ্ছে প্রদক্ষিণ কাল। আর যে বেগে ঘুরছে সেটা হচ্ছে প্রদক্ষিণ দ্রুতি। এবং সেটা আমরা কিভাবে বার করব? তাহলে দেখো, যদি আমি ধরে নিই যে এই যে পৃথিবী বা যে কোনো গ্রহের, আমি ধরে নিলাম পৃথিবী, যে পৃথিবীর ভর হচ্ছে ধরো এম, আর যে কৃত্রিম উপগ্রহ তার ভর হচ্ছে স্মল এম। এটা হচ্ছে পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর কৃত্রিম উপগ্রহের ভর হচ্ছে স্মল এম। আর এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে আর দূরত্ব অবস্থিত, স্মল আর। আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। আর ভূপৃষ্ঠ থেকে এটার দূরত্ব হচ্ছে, উচ্চতা হচ্ছে এইচ। আর বেগ হচ্ছে ধরো ভি বেগে ঘুরছে, ব্যাস। এবার তাহলে আমরা জানি যে এই যে পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাহলে আমি কি বললাম যে যেটা হচ্ছে অভিকেন্দ্র বল সেটা কোথা থেকে আসছে? অভিকেন্দ্র বল সেটা হচ্ছে পৃথিবী আর ওই কৃত্রিম উপগ্রহের যে আকর্ষণ, সেখান থেকে।
তাহলে মহাকর্ষ বল থেকে আসছে। এটা মনে রাখবে সব সময়। কৃত্রিম উপগ্রহে যে কোনো কোশ্চেনের অঙ্কতে তুমি কিন্তু এই জিনিসটাই তোমাকে করতে হবে যে মহাকর্ষ বলই হচ্ছে তোমার অভিকেন্দ্র বল সরবরাহ করছে। তাই যেটা হচ্ছে অভিকেন্দ্র বল মানে mv²/r সেটা তোমাকে মহাকর্ষ বলের সাথে সমান করতে হবে। তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। এইটা সলভ করে তুমি সব কিছুতে তুমি অ্যান্সার পেয়ে যাবে। এবার তুমি দেখো এখানে দেখো এম স্মল এম কেটে গেল, তাহলে তুমি কি পেলে v² সমান হচ্ছে দেখো জি এম বাই আর পেয়ে গেলে, একটা আর কেটে গেল, তার মানে ভি সমান হচ্ছে √জি এম বাই স্মল আর। এইটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি। এবার এখানে আমি জানি কি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কত, জি সমান হচ্ছে ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। তার মানে আমি এখানে যদি জিএম এর জায়গায় বসিয়ে দিই তাহলে ভি সমান পাবো দেখো √জিএম এর জায়গায় কি বসাবো, জিএম সমান হচ্ছে জি আর স্কোয়ার, তাহলে জি ইন্টু আর স্কোয়ার বাই হচ্ছে আর, তার মানে হচ্ছে √জি গণিত আর। এইটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি। অন মিনিট। ওকে, এখানে হচ্ছে এটা কিন্তু ক্যাপিটাল আর, এটা স্মল, যেহেতু ভূপৃষ্ঠে আমি বলছি ভূপৃষ্ঠে হচ্ছে ক্যাপিটাল আর, তার মানে এটা হবে ক্যাপিটাল আর, তো সেই জন্য এটা হবে জি আর স্কোয়ার বাই আর, তার মানে আর হচ্ছে আর গণিত হচ্ছে জি বাই আর। এইটাই হচ্ছে যে একটা কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্রুতি। এবার যদি তুমি প্রদক্ষিণ কাল বার করো, আমরা জানি টি সমান কি, যেহেতু পুরোটা ঘুরতে কতটা পরিধি বরাবর পুরোটা ঘুরছে, তাই গোটা পরিধি কত 2πr, আর কত বেগে যদি ভি বেগে ঘোরে তাহলে প্রদক্ষিণ কাল কত হবে, যত দূরত্ব গেল, কত দূরত্ব গেল 2πr দূরত্ব গেল, কত বেগ নিয়ে গেল, তাহলে সরণ বাই বেগ বা অতিক্রান্ত দূরত্ব বাই বেগ সময় হচ্ছে সময়, তাহলে টি সমান হচ্ছে 2πr/v, তাহলে 2πr/v, ভি সমান কত আর গণিত জি বাই আর। তাহলে এটা যদি লেখো তাহলে তুমি পাবে 2π/r হচ্ছে দেখো যে r³ তুমি পেয়ে গেলে। এটাই কিন্তু হচ্ছে প্রদক্ষিণ কাল। এবং এটাকে যদি আরও তুমি এই স্মল আরটাকে তুমি যদি ভেঙে নাও, যে তুমি জানো যে পৃথিবী থেকে টোটাল দূরত্ব কি স্মল আর ভূপৃষ্ঠ দূরত্ব কত এইচ, তার মানে হচ্ছে টোটাল দূরত্ব পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব কত স্মল আর সমান হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ প্লাস ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তো এইটা তুমি যদি বসিয়ে দাও তাহলে আর সমান হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ, তাহলে তুমি ভি সমান পেয়ে যাবে দেখো r√জি বাই আর প্লাস এইচ। এইটা হচ্ছে কি না প্রদক্ষিণ দ্রুতি। আর টি সমান হচ্ছে দেখো 2π/r √r³ তুমি পেয়েছিলে, এটা হচ্ছে প্রদক্ষিণ কাল। এবং সেখানে তুমি যদি বসিয়ে দাও তাহলে পাবে 2π/r স্মলের জায়গায় কী বসাবো আর প্লাস এইচ, তার কিউব/জি। এখান থেকে তুমি যদি টি সমান হচ্ছে 2π/r, তুমি আর প্লাস এইচ থেকে আর যদি কমন নাও তাহলে r³ বেড়ে গেল, তাহলে 1 + h/r তার কিউব/জি সমান হচ্ছে দেখো √2π/r। এখান থেকে r³ থেকে r² যদি বার করে নিই তাহলে r চলে আসবে, আর ভিতরে পড়ে থাকবে কি r/জি 1 + h/r তার কিউব। আর এক্ষেত্রে তাহলে তুমি পেলে দেখো আর কেটে গেল 2π আর √r/জি, আর এটা হচ্ছে 1 + h/r, 3 আর রুট ছিল তাই /2, তাহলে 3/2। তাহলে এটা হচ্ছে প্রদক্ষিণ কাল আর এটা হচ্ছে প্রদক্ষিণ দ্রুতি। আর একটা জিনিস লক্ষ্য করো যে এখানে কিন্তু স্মল এম নেই, মানে টি প্রদক্ষিণ কালের ক্ষেত্রে দেখো কোনো স্মল এম নেই, আর প্রদক্ষিণ বেগের ক্ষেত্রেও কিন্তু এখানে কোনো স্মল এম নেই। তার মানে কি যে এই যে কৃত্রিম উপগ্রহ ঘুরছে পৃথিবীর চারিদিকে, তার যে প্রদক্ষিণ দ্রুতি বা প্রদক্ষিণ কাল সেটা কিন্তু তার ওই কৃত্রিম উপগ্রহের ভরের ওপর নির্ভর করে না। তো এটা মনে রাখবে যে স্মল এম এর ওপর কিন্তু নির্ভর করে না। আর একটা জিনিস মনে রাখবে যে আমরা ধরে নিয়েছি যে এই যে পৃথিবীর চারিদিকে ওই যে ঘুরছে সেটা কিন্তু একটা বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বৃত্তাকার কক্ষপথে ঘোরে না, কিছুটা হলেও উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। যেমন ধরো পৃথিবী যেমন সূর্যের চারিদিকে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে, সেরকমই এই উপগ্রহ বা চাঁদ বা যে কোনো কৃত্রিম উপগ্রহ সেগুলো কিন্তু একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরে। তাই সেক্ষেত্রে কিন্তু তুমি
যে আমরা যেটা অভিকেন্দ্র বলটা ধরে নিলাম সেটা বৃত্তাকার পথে ঘোরার জন্য, সেইভাবে করলে হবে না। তো সেক্ষেত্রে তোমাকে একটু হলেও এই যে তোমার ভি পেয়ে গেলে এই ফর্মুলাটা কিন্তু হবে না তখন। ভি সমান আমরা কী পেয়েছি? ভি সমান আমরা পেয়েছি যে আর রুট ওভার জি বাই আর, রাইট? এটা পেয়েছি আমরা বেগ। তাহলে সেক্ষেত্রে যদি উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে হয় সেক্ষেত্রে আমাকে একটু পরিবর্তন করে নিয়ে এইভাবে লিখতে পারো, ভি সমান হচ্ছে রুট ওভার জিএম বাই এ ইন্টু 1 - সি। এখানে এ হচ্ছে এই যে উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে এ কি? এ হচ্ছে এর যে কেন্দ্র থেকে এই যে দূরত্ব, যে এটাকে বলা হয় অর্ধ পরাক্ষ বা সেমি মেজর অ্যাক্সিস, এই অর্ধপরাক্ষের দূরত্ব হচ্ছে এ। আর ই হচ্ছে উৎকেন্দ্রতা, ওই উপবৃত্তের উৎকেন্দ্রতা যেটা আমি আগের দিন বলেছি। উৎকেন্দ্রতা হচ্ছে কি, যে যদি ধরো পুরোপুরি যদি এটা গোলাকার হতো বা এটা সার্কুলার বা বৃত্তাকার হতো, তাহলে পরে কি হতো, যে সেক্ষেত্রে উৎকেন্দ্রতা কী হতো? উৎকেন্দ্রতা তো 1। কিন্তু যে যখনই এটা একটু বেঁকে যাবে, এইভাবে একটু বেঁকে যাবে, তখনই সেখানে কিন্তু উৎকেন্দ্রতা তৈরি হবে। তো তখন আমরা বেগকে লিখতে পারি ভি সমান হচ্ছে এটা, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম বেগের ক্ষেত্রে। আর যখন মিনিমাম বেগ হবে তখন হচ্ছে রুট ওভার জিএম বাই এ ইন্টু 1 + ই হবে। এটা মনে রাখবে, এটা হচ্ছে উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে। আর বৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি, ভি সমান হচ্ছে আর ইন্টু রুট ওভার জি বাই আর। এবার পৃথিবীর খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহ যদি হয়, মানে ধরো পৃথিবীর ব্যাসার্ধ ধরো আর আছে, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর, এবং আমি এমন একটা উপগ্রহ ধরো পৃথিবীর চারিদিকে ঘোরাতে চাইছি যেটা হচ্ছে পৃথিবী থেকে জাস্ট একটা স্মল এইজ দূরে আছে, যেটা হচ্ছে খুব পৃথিবীর ভূপৃষ্ঠের খুব কাছাকাছি যদি ঘোরে, তাহলে সেক্ষেত্রে আমি দেখো ভি সমান আমরা কি পেয়েছিলাম? ভি সমান আমরা নর্মালি একটা কৃত্রিম উপগ্রহের বেগ কত পেয়েছি? ভি সমান হচ্ছে আর ইন্টু রুট ওভার জি বাই আর। এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের কি বেগ। আর টি সমান আমরা পেয়েছি কি 2 পাই রুট ওভার জি বাই ক্যাপিটাল আর, সরি এটা উল্টো, 2 পাই রুট ওভার ক্যাপিটাল আর বাই জি 1 + এইচ বাই আর টু দি পাওয়ার 3/2। এবার আমি যদি বলি যে পৃথিবীর যদি খুব নিকটবর্তী যদি হয়, তখন এই এইচ মানে ভূপৃষ্ঠ থেকে যে দূরত্ব, কৃত্রিম উপগ্রহের যে উচ্চতা, সেইটা যদি ধরো এই পৃথিবীর ব্যাসার্ধ থেকে অনেক ছোট হয়, মানে মাছ এইচ হচ্ছে মাছ লেস দ্যান আর, মানে আর ধরো আমরা কি জানি 6400 কিলোমিটার, ঠিক আছে? এবার আমি বললাম যে এইচ হচ্ছে 1 কিলোমিটার ধরো, তার মানে কি এই 1 কিলোমিটার হচ্ছে 64 কিলোমিটার থেকে অনেক কম। তাই আমি লিখতে পারি সেক্ষেত্রে এইচ হচ্ছে মাছ লেস দ্যান আর। আর সেটা যদি হয় তাহলে আমি লিখতে পারি এইচ বাই আর সমান আমি লিখতে পারি অলমোস্ট হচ্ছে, যদি তুমি 1/6400 করো তো অলমোস্ট হচ্ছে দেখো জিরোর কাছাকাছি। তাই এইচ বাই আরটাকে আমরা অলমোস্ট জিরো লিখতে পারি, মানে এইচকে আমি অলমোস্ট জিরো লিখতে পারি। আর সেক্ষেত্রে তাহলে এটা কী হয়ে যাবে? তাহলে আর ইন্টু রুট ওভার, এটা আর মানে হচ্ছে আর প্লাস এইচ, তাহলে এইচ হচ্ছে কী হবে? জিরো বসিয়ে দাও, তাহলে পেয়ে যাবে দেখো যে এটা হচ্ছে জি আর, তাহলে পেয়ে যাবে রুট ওভার জি আর। আর টি সমান আমরা পেয়ে যাবো দেখো এইচ হচ্ছে জিরো বসিয়ে দাও, তাহলে এই পার্টটা জিরো হয়ে গেল, তাহলে পেয়ে গেলাম 2 পাই রুট ওভার ক্যাপিটাল আর বাই জি। তাহলে এইটা হচ্ছে তোমার একটা, যদি পৃথিবীর খুব নিকটবর্তী যদি কৃত্রিম উপগ্রহ হয় তাহলে আমি ভি সমান পেয়ে গেলাম রুট ওভার জি আর। আর টি সমান আমরা পেয়ে গেলাম যেটা আবর্তনকাল বা প্রদক্ষিণকাল, সেটা হচ্ছে 2 পাই রুট ওভার আর বাই জি। এবং আমরা যদি এটা কম্পেয়ার করি, যে আমরা কি জানি, যে আমরা যেটা হচ্ছে জানি যে এইটা আর সমান আমরা কি জানি, আর সমান হচ্ছে 6400 কিলোমিটার, রাইট? এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। আর জি সমান কত? জি সমান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান। এবং এটা যদি বসিয়ে দিই তাহলে তুমি পেয়ে যাবে ভি সমান কত পাবে? রুট ওভার জি গণিত আর, সেটা হবে অ্যারাউন্ড 7.9 কিলোমিটার পার সেকেন্ড। 7.9 কিলোমিটার পার সেকেন্ড। এরা হচ্ছে পৃথিবীর খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্যুতি। আর আমরা মুক্তিবেগ যখন পড়েছিলাম তখন জানি যে ভূপৃষ্ঠে মুক্তিবেগের মান কত? রুট ওভার 2gr, সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তাহলে দেখো যে এই যে একটা পৃথিবীর খুব কাছে যদি কৃত্রিম উপগ্রহ হয়, তাহলে তার ক্ষেত্রে যে বেগটা হচ্ছে সেটা কিন্তু মুক্তিবেগের থেকে অবশ্যই কম হতে হচ্ছে, নইলে পরে কিন্তু সেটা কিন্তু, এবার তুমি যদি উচ্চতা যত বাড়াবে, যদি ভূপৃষ্ঠ থেকে তুমি উচ্চতা বাড়াও, মানে এইচ যদি বাড়াও, তাহলে দেখো এইখানে হচ্ছে ভি হচ্ছে প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার আর প্লাস এইচ। তার মানে কি, যত তুমি এইচ বাড়াবে তোমার বেগ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে।
আর যত তুমি এইচ কমাবে তত কিন্তু বেগ বাড়তে থাকবে, এবং বেগ বাড়াতে থাকলে কত বেগ ম্যাক্সিমাম বাড়াবে, যখন এইচ সমান 0 হয়ে যাবে। এইচ সমান 0 মানে কি, ভূপৃষ্ঠের যদি খুব কাছাকাছি যদি তোমার কক্ষপথ হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ভি সমান হচ্ছে ম্যাক্সিমাম বেগ হতে পারে 7.9, সেটা হচ্ছে তোমার হচ্ছে মুক্তিবেগের থেকেও কম। তার মানে কি, যে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহকে ঘুরতে গেলে তার বেগের মান সবসময় মুক্তিবেগের থেকে অবশ্যই কম হতে হবে, আর মুক্তিবেগের থেকে অবশ্যই বেশি হয়ে গেলে কী হবে, সেটা পৃথিবী থেকে ছেড়ে চলে যাবে। তো আর একটা জিনিস যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এটা হলো তোমার প্রদক্ষিণ দ্রুতি, আর যেটা প্রদক্ষিণ কাল দেখো টি সমান আমরা কি পেয়েছি, টি সমান হচ্ছে 2π√R/G। এটা হচ্ছে পৃথিবীর খুব নিকটবর্তী যে কৃত্রিম উপগ্রহ তার ক্ষেত্রে প্রদক্ষিণ কাল, সেটা আমরা বার করলাম 2π√R/G। দেখো এবার এখানে R/Gকে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা জানি যে কি জানি যে জি সমান হচ্ছে GM/R², এটা আমরা জানি। আর সেক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, G/R², এম সমান কি, এম সমান হচ্ছে রো গণিত 4/3π/r3। আর এখানে R², আর যদি একটা আর কি একটা আর থেকে যাবে, তাহলে G রো 4/3π/r। তার মানে আমি দেখো R/G সমান যদি বার করি, তাহলে R/G সমান পাবো দেখো যে 3/4π ρ × G, এটা সমান হচ্ছে R/G। এবং এটা যদি তুমি বসিয়ে দাও তাহলে প্রদক্ষিণ কাল পাবে টি সমান হচ্ছে 2π√R/G, তাহলে আমি হচ্ছে 3/4π ρg। তার মানে যে টি প্রপোর্শনাল দেখো 1/√ρ। রো কি, রো হচ্ছে পৃথিবীর ঘনত্ব, তাহলে প্রদক্ষিণ কাল হচ্ছে ঘনত্বের সাথে √, মানে হচ্ছে ব্যস্তানুপাতিক বা তার যে স্কোয়ার রুট বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। আর তুমি যদি টি এর মান এখানে যদি রো বসাও বা এখানে আর এর মান বসাও, জি এর মান বসাও, তাহলে টি এর মান পাবে তুমি 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। মানে যদি পৃথিবীর খুব কাছাকাছি যদি কোনো কৃত্রিম উপগ্রহ ঘোরে, তাহলে তার ক্ষেত্রে প্রদক্ষিণকাল কত হয়, 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। দেখো পৃথিবীর কিন্তু এক পাক ঘুরতে কত টাইম লাগে, 24 ঘন্টা। সেখানে একটা পৃথিবীর নিকটম বা পৃথিবীর কাছাকাছি, ভূপৃষ্ঠের কাছাকাছি যদি কোনো কৃত্রিম উপগ্রহ ঘোরে, তাহলে তার ক্ষেত্রে সময় লাগে কত, 1 ঘন্টা 24 মিনিট, অনেক তাড়াতাড়ি। তার কারণই হচ্ছে যে আমরা জানি যে এখানতে এই সমান আমরা 0 বসিয়েছি, রাইট। তাহলে বেগ হচ্ছে কি, বেগ হচ্ছে √, তোমার হচ্ছে GR, তাহলে বেগ হচ্ছে সব থেকে বেশি। তাই বেগ যত বেশি হবে কী হবে, প্রদক্ষিণকাল টি সমান হচ্ছে 2πR/v। যেহেতু ভি নিচে আছে, বেগ যত বেশি হবে কী হবে, প্রদক্ষিণকাল তত কমে যাবে, তাই খুব তাড়াতাড়ি সেটা ঘুরবে। এবার আসছি, ওকে, আর একটা জিনিস যেটা মনে রাখবে যে আমরা যেটা পেলাম যে মুক্তিবেগের মান হচ্ছে ভি সমান হচ্ছে 11.2। আর এক্ষেত্রে একটা পৃথিবীর খুব কাছাকাছি যদি ভূপৃষ্ঠের কাছাকাছি যদি কোনো কৃত্রিম উপগ্রহ ঘোরে, তার ক্ষেত্রে প্রদক্ষিণ দ্রুতি হচ্ছে তোমার হচ্ছে যেটা বললাম যে অ্যারাউন্ড কত বললাম যে 7.9 কিলোমিটার/সেকেন্ড। তার মানে এদের যদি অনুপাত বার করি, তাহলে V/V সমান হচ্ছে √GR/√2GR, তাহলে হচ্ছে অ্যারাউন্ড 1/√2, মানে 0.707। ওকে, এটা হচ্ছে অনুপাত। এবার আমরা দেখব যে কৃত্রিম উপগ্রহ আমাদের কেন কাজে লাগে। কৃত্রিম উপগ্রহ আমরা কেন ব্যবহার করি, তার কারণই হচ্ছে এই যে আমরা মোবাইলে কথা বলি বা টেলিভিশন দেখি যে অস্ট্রেলিয়ায় খেলা হচ্ছে, সেটা আমরা ইন্ডিয়াতে দেখতে পাচ্ছি। এগুলো করতে পারছি তার কারণই হচ্ছে যে স্যাটেলাইট আছে বলে, যে কৃত্রিম উপগ্রহ আমরা লাগিয়েছি সেই জন্যই। তো কী করি, আমাদের যে অ্যান্টেনা থাকে, সেই বাড়ির অ্যান্টেনা বা যেখানে ধরো টাওয়ার থাকে, সেখান থেকে সিগন্যাল পাঠানো হয়। এখানে ও স্যাটেলাইটের মধ্যে একটা রিসিভার থাকে, তারপরে একটা সেন্ডার থাকে। তো স্যাটেলাইট সেটাকে নিয়ে সেটা আবার সেন্ড করে, দিয়ে অন্য একটি জায়গায় পৃথিবীর অন্য একটি স্থানে সেখানে একটা টাওয়ারকে এটা সেন্ড করে। তো এইভাবে এক স্থান থেকে অন্য স্থানে কী হয়, আমরা সিগন্যাল পাঠাতে পারি। এরকমভাবে বিভিন্ন কাজে এই জন্য কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয়। তুমি দেখবে যে এমার্জেন্সি সেফটির জন্য আমাদের যে বিভিন্ন জায়গায় কী হয়, যে ধরো দুটো দেশের মধ্যে ঝগড়া হয়েছে, তখন সেই ক্ষেত্রে তোমার অবশ্যই সেফটির জন্য কাজে লাগানো হয়। বা সামুদ্রিক কাজের জন্য ব্যবহার করা যায়, যে কোথায় কী হয়েছে, কোথায় ঢেউ আসছে, কোথায় সাইক্লোন আসছে, সেগুলো জানা যায় কৃত্রিম উপগ্রহের জন্যই। তারপরে ধরো এই যে গাড়ি আমরা
জিপিএস যেগুলো আমরা গুগল ম্যাপে দেখি যে এখান থেকে ওখানে যাব, ওখান থেকে ওখানে যাব, তার কারণই হচ্ছে কিন্তু স্যাটেলাইট। ওই স্যাটেলাইটের ফলে কিন্তু ওই ছবিগুলো গুগল ম্যাপে আমরা পৃথিবীর ছবি দেখতে পাই, বিভিন্ন স্থানে কোথায় কোন রোড আছে, কোথায় জ্যাম আছে, সেগুলো সব কিছু কিন্তু জানতে পারি। কমিউনিকেশনের কাজে লাগে, মানে হচ্ছে যে এই যে কথা বলা, ফোনে কথা বলা, তারপর তা ফোনে কথা বলতে পারি, টিভি দেখতে পারি, খেলা দেখতে পারি, এইগুলো সমস্ত কিছু কিন্তু হচ্ছে ওই জন্যই। আর কমিউনিকেশন অবশ্যই, যে তুমি আমেরিকা থেকে ভারতে কথা বলবে বা ভারত থেকে তুমি অস্ট্রেলিয়ার সাথে কথা বলবে, তখন অবশ্যই খেলা দেখতে পারো, কথা বলতে পারো। আর ব্রডকাস্টিং অবশ্যই, যে বিভিন্ন টিভি সম্প্রচার, সেগুলো কিন্তু অবশ্যই করা যেতে পারে। এবং তাছাড়া ধরো যে বায়ুমণ্ডলের যে বায়ুমণ্ডলের উপরে কী উপাদান আছে, তারপর চাপ আছে, তার উচ্চতা কত, এগুলো সব জানা যায়। আবহাওয়া সম্পর্কে আমরা জানতে পারি, আবহাওয়া সম্পর্কে আমরা কৃত্রিম উপগ্রহ থেকেই জানতে পারি। তারপরে ধরো পৃথিবীর আকার আকৃতি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা, এগুলো সমস্ত কিছুই করা যায়। তো এই হচ্ছে কি না কৃত্রিম উপগ্রহের ব্যবহার। এবার আসছি ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট। ভূসমলয় উপগ্রহের মানে হচ্ছে যে ভূসমলয় মানে হচ্ছে যে পৃথিবী যে ঘুরছে, পৃথিবী নিজের চারিদিকের এই যে এন আছে, উত্তর মেরু আছে, দক্ষিণ মেরু আছে, এই যে অক্ষ, এই অক্ষের সাপেক্ষে কী হচ্ছে, বারবার ঘুরে চলেছে বারবার। এবং এটাকে বলা হয় কি পৃথিবীর আহ্নিক গতি। পৃথিবীর আহ্নিক গতি সেটা কত টাইম লাগে, একবার পুরো ঘুরতে টাইম লাগে 24 ঘন্টা। 24 ঘন্টা একবার ঘুরতে, পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘুরতে টাইম লাগে কত, 24 ঘন্টা। এবার ধরো এবার পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, এইভাবে কিন্তু উল্টো দিকে ঘুরে যাচ্ছে, তাই তো, পশ্চিম থেকে পূর্ব দিকে। এবার ধরো এই পৃথিবীর কোথাও একটা ধরো ভারত আছে, এখানে ধরো ভারত আছে, এবং এই হচ্ছে তার নিরক্ষরেখা, এবং ভারত অবশ্যই উপরে আছে নিরক্ষরেখার। তো এই যে নিরক্ষরেখার যে তল, সেই নিরক্ষরেখার তলে আমি কি করলাম, সেখান থেকে কিছু এই নিরক্ষরেখার উপর বরাবর কিছু একটা উচ্চতায় কি করলাম, একটা কৃত্রিম উপগ্রহ রেখে দিলাম, এবং সেই কৃত্রিম উপগ্রহটা হচ্ছে পৃথিবীর চারিদিকে একটা বৃত্তাকার কক্ষপথে ধরো ঘুরছে, বৃত্তাকার কক্ষপথে ঘুরছে। ধরো পৃথিবী আছে এটা, এবং এই যে নিরক্ষীয় তল, এটা হচ্ছে নিরক্ষরেখা, নিরক্ষরেখার উপরে এইভাবে হচ্ছে কী হচ্ছে, একটা ধরো বৃত্তাকার কক্ষপথ আছে। এটা বৃত্তাকার কক্ষপথ, যেটা আমি এখানে এটা দেখে মনে হচ্ছে উপবৃত্তাকার, কিন্তু তুমি যদি উপর থেকে দেখো তাহলে সেটা বৃত্তাকার মনে হবে। তো এই বৃত্তাকার কক্ষপথ, ধরো এই কক্ষপথে একটা বৃত্তাকার কক্ষপথ, পৃথিবী থেকে ধরো পৃথিবীর কেন্দ্র থেকে একটা উচ্চতায় বা ভূপৃষ্ঠ থেকে একটা উচ্চতায় সেই কক্ষপথটা আছে, এবং এটা নিরক্ষীয় তলে আছে। এবং এই কক্ষপথে একটা উপগ্রহ রাখা হলো, যার যে প্রদক্ষিণ কাল সেটা হচ্ছে ধরো 24 ঘন্টা। মানে পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে যে সময়ে ঘোরে, সেই সময়েই যদি একটা কৃত্রিম উপগ্রহ নিজের অক্ষের চারিদিকে ঘোরে, তাহলে কি মনে হবে যে এর যে প্রদক্ষিণ কাল সমান, মানে পৃথিবীর যে প্রদক্ষিণ কাল সেটা আর যেটা এই উপগ্রহের প্রদক্ষিণ কাল সেটা সমান। তার মানে কি, আমরা যেন ওমেগা সমান কি 2π/t, তার মানে কি কৌণিক বেগ, যেহেতু এখানে 2π/t টি সমান, তার মানে ওমেগা সমান, মানে পৃথিবীর যে কৌণিক বেগ, মানে যে বেগে নিজের অক্ষে চারিদিকে ঘুরছে, এবং তাহলে এই যে উপগ্রহ সেটাও যদি ওই একই কৌণিক বেগে ঘোরে পৃথিবীর সাপেক্ষে, তাহলে পরে কি হবে, যে তুমি যদি ধরো এইখানে দাঁড়িয়ে থাকো, যে কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে থাকো, তোমার মনে হবে যেহেতু তাদের কৌণিক বেগ একই, তার মানে কি হবে, তাদের আপেক্ষিক কৌণিক বেগ কত হবে, 0 হবে, মানে তারা নিজেদেরকে স্থির মনে করবে। তাই তুমি যদি ধরো এখানে তুমি কোথাও একটা দাঁড়িয়ে আছো, তখন তুমি দেখতে পাবে যে যেহেতু পৃথিবী যে বেগে ঘুরছে, তো ওই কৃত্রিম উপগ্রহ একই বেগে ঘুরছে, তাই তোমার সাপেক্ষে ওই কৃত্রিম উপগ্রহ স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকবে। তখন মনে হবে যে আকাশে কৃত্রিম উপগ্রহটা সব সময় একই জায়গাতেই আছে। তো তখন সেটাকে বলা হবে কি না ভূসমলয় উপগ্রহ। ভূসমলয় উপগ্রহ মানে হচ্ছে যে সমস্ত উপগ্রহ যে পৃথিবীর যে আহ্নিক গতি, সেই আহ্নিক গতির সাপেক্ষে যে কোনো একটা উপগ্রহের যদি আপেক্ষিক কৌণিক বেগ যদি 0 হয়, মানে তার যে আপেক্ষিক কৌণিক বেগ সেটা হচ্ছে 0 পৃথিবীর সাপেক্ষে, মানে পৃথিবীর আপেক্ষিক বেগ, পৃথিবীর যে কৌণিক বেগ সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের কৌণিক বেগের সাথে সমান। পৃথিবী যে বেগে ঘুরছে, কৃত্রিম উপগ্রহ যদি সেই বেগে ঘোরে, তাহলে পরে কী মনে হবে, যে ধরো এটা হচ্ছে পৃথিবী, এইভাবে মানে পৃথিবী সেটা হচ্ছে ঘুরছে, তাহলে পৃথিবীর যে কোনো একটা অবস্থানে, আর কৃত্রিম উপগ্রহ সে একই বেগে যদি এইভাবে ঘুরে চলেছে, তাহলে এই যে অবস্থানটা সবসময় মনে হবে একে অপরকে কী মনে হবে, স্থির মনে হবে। তাহলে
এই যে তাহলে পৃথিবীর যে প্রদক্ষিণ কাল সেটার সাথে ওই যে উপগ্রহের প্রদক্ষিণ কাল সমান হবে এবং একই কৌণিক বেগে ঘুরবে, তখন আমরা কি দেখব যে পৃথিবীর ওই উপগ্রহটা কী হবে যে আকাশের একই জায়গায় সবসময় স্থির হয়ে আছে, তখন সেটাকে বলা হয় ভূসমলয় উপগ্রহ। তাহলে আর এই যে কক্ষপথ, যে কক্ষপথে ভূসমলয় উপগ্রহ ঘোরে তাকে বলা হয় পার্কিং কক্ষপথ, পার্কিং কক্ষপথ। আর ভূসমলয় উপগ্রহকে ইংরেজিতে বলা হয় জিও স্টেশনারি, জিও স্টেশনারি স্যাটেলাইট, স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট। এবং সেটা হচ্ছে সবসময় মনে রাখবে যে কী কী পয়েন্ট এখানে মনে রাখবে যে জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে অবশ্যই যে কক্ষপথ হচ্ছে বৃত্তাকার হবে, কক্ষপথ হচ্ছে বৃত্তাকার, এর কক্ষপথ হচ্ছে বৃত্তাকার হবে, আর নিরক্ষীয় তলে থাকবে, নিরক্ষীয় তলে থাকবে। নিরক্ষীয় তলে মানে হচ্ছে যেহেতু পৃথিবী হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে এইভাবে ঘুরছে, তাই উপগ্রহকেও কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতে হবে এবং সেটা নিরক্ষরেখার যে তল, নিরক্ষরেখার তলের সাথে এইভাবে সমতলে থাকবে, নিরক্ষীয় তলে থাকবে। তো এটা হচ্ছে কক্ষপথ বৃত্তাকার হবে, নিরক্ষীয় তলে থাকবে, আর তার যে প্রদক্ষিণ কাল সেটা হবে 24 ঘন্টা হতে হবে, তার প্রদক্ষিণ কাল হবে 24 ঘন্টা। মানে পৃথিবীর যে যতটা টাইম নেয় নিজের অক্ষের চারিদিকে ঘুরতে, সেই উপগ্রহকেও কিন্তু একই সময় নিয়ে ঘুরতে হবে। তাহলে এই যে তিনটে পয়েন্ট মনে রাখবে, এটা হচ্ছে একটা জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার আমরা বার করব যে এই যে বললাম যে এই যে পৃথিবী আছে, পৃথিবীর চারিদিকে এইভাবে ঘুরছে এই যে একটা উপগ্রহ, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় আছে সেটা বার করব এইচ, আর তার বেগ কত বেগে ঘুরছে সেটা আমরা বার করব। আর সেটার ক্ষেত্রেও আমরা কিন্তু একই পদ্ধতি বার করব। সেটা কি, যে আমরা জানি যে Gmm/r², মানে পৃথিবীর যে আকর্ষণ বল বা মহাকর্ষ বল সেটা হচ্ছে Gmm/r² সমান হচ্ছে কি mv²/r, যেখানে এমটা হচ্ছে ওই যে ভূসমলয় উপগ্রহের ভর, ভি হচ্ছে তার দ্রুতি, আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, ক্যাপিটাল এম হচ্ছে কি পৃথিবীর ভর, আর জি হচ্ছে অভিকর্ষজ ধ্রুবক সেটা। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আবার এখান থেকে v² সমান আমরা কী পাবো Gm/r, তার মানে ভি সমান হচ্ছে √Gm/r। আর এই জিএম যদি আমি জিএম সমান আমরা জি সমান কি Gm/r², তাহলে জিএম যদি বসিয়ে দিই তাহলে পাবো ভি সমান হচ্ছে কি যে √GR²/r, √GR²/r। আর প্রদক্ষিণ কাল টি সমান কত হয় 2πr/v, তার মানে 2πr, আর ভি সমান আমরা কি জানি, ভি সমান হচ্ছে √GR²/r, তার মানে হচ্ছে 2π√R³/GR²। এবার এই স্মল আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব হচ্ছে স্মল আর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে এইচ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি যদি বার করি তাহলে আমাকে কি বার করতে হবে, আমি দেখো টি কিন্তু জানি, টি হচ্ছে 24 ঘন্টা, সেটা আমরা জানি। আমাকে বার করতে হবে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, সেটা হচ্ছে আর। তাহলে R³ সমান আমরা লিখতে পারি, দেখো R³ সমান আমরা লিখতে পারি যে দুই দিকে যদি স্কোয়ার করে দিই তাহলে T², আর নিচে চলে এলো 4π², এটা চলে এলো GR², আর ওকে T²/4πr², আর T²/4πr² ইন্টু GR², এইটা হচ্ছে তোমার দূরত্ব। এবার এক্ষেত্রে তুমি কি কি জানো দেখো, তাহলে এক্ষেত্রে তোমার আর সমান হচ্ছে, তুমি কিউব আছে তো আর সমান হচ্ছে T² গণিত GR²/4π², আর একটা 1/3 হয়ে যাবে। এইটাই হচ্ছে তোমার যে পৃথিবীর কেন্দ্র থেকে ওই যে ভূসমলয় উপগ্রহের দূরত্ব। এবার যখনই তুমি টি সমান হচ্ছে 24 ঘন্টা বসিয়ে দেবে, যেটা হচ্ছে ভূসমলয় উপগ্রহের প্রদক্ষিণ কাল, এটা বসিয়ে দিলে তুমি কিন্তু আর পেয়ে যাবে। কারণ হচ্ছে জি সমান আমরা জানি 9.8, আর সমান জানি 6400, এগুলো তুমি পেয়ে গেলে 6400 কিলোমিটার। এগুলো তুমি বসিয়ে দাও, টি সমান বসিয়ে দাও, তাহলে আর সমান পেয়ে যাবে, আর সমান হচ্ছে অ্যারাউন্ড 42,340 কিলোমিটার, 42,340 কিলোমিটার। এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, যে পৃথিবীর কেন্দ্র থেকে ওই উপগ্রহের দূরত্ব। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে আর ভূপৃষ্ঠ থেকে দূরত্ব হচ্ছে এইচ, তার মানে কি টোটাল যে দূরত্ব সেটা হচ্ছে আর, তাহলে আর সমান হচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ। তার মানে এইচ সমান কত, ভূপৃষ্ঠ থেকে কতটা উচ্চতায় আছে সেটা যদি বার করি তাহলে এইচ সমান হচ্ছে আর মাইনাস আর। তাহলে আর পেয়ে গেলাম 42,340 কিলোমিটার, আর ক্যাপিটাল আর মানে পৃথিবীর ব্যাসার্ধ কত 6400 কিলোমিটার। তার মানে এটা যদি করো তাহলে পাবে তুমি 36,000 কিলোমিটার। তাহলে এই দূরত্ব ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতায় যদি তুমি একটা কৃত্রিম উপগ্রহকে রাখো, তাহলে সেটা হচ্ছে, আর তার প্রদক্ষিণকাল হবে 24 ঘন্টা, তাহলে পরে সে কিন্তু পৃথিবীর সাথে একই কৌণিক বেগে ঘুরবে। আর
এটা হচ্ছে তোমার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। আর একটা যেটা বার করতে হবে সেটা হচ্ছে বেগ, সেটা হচ্ছে ভি সমান কি জানি যে 2πr/t। তাহলে 2πr সমান কি পেলাম, আর সমান টোটাল আর হচ্ছে 42,340 কিলোমিটার 10⁻³ আর সময় হচ্ছে কত 24 ঘন্টা, ঘন্টা মানে 24 গণিত 60 গণিত 60। তাহলে এটা যদি বসিয়ে দাও তাহলে তুমি বেগ পাবে 3.079 কিলোমিটার/সেকেন্ড। এটা হচ্ছে তোমার প্রদক্ষিণ দ্রুতি। তাহলে ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে উচ্চতা কত এটা মনে রাখবে, 36,000 কিলোমিটার উচ্চতায় আছে। আর দ্বিতীয় হচ্ছে তার বেগ কত হবে, 3.079 কিলোমিটার/সেকেন্ড। এটাও মনে রাখ, এটাও দেখো মুক্তিবেগের চেয়ে কিন্তু অনেক কম। মুক্তিবেগ কত 11.2, তার থেকে কিন্তু অনেক কম। তার মানে কি অবশ্যই তোমাকে ঘুরতে গেলে অবশ্যই মুক্তিবেগের থেকে কম হতে হবে। আর এটা একটা মনে রাখো, যখন হচ্ছে পৃথিবীর খুব কাছাকাছি নিকটবর্তী উপগ্রহ ছিল তখন কত বলেছিলাম, 7.9 কিলোমিটার/সেকেন্ড, রাইট, তার বেগ ছিল। এবং তার এবার উচ্চতা তুমি যখন বাড়িয়ে দিলে তখন কিন্তু এর বেগ কমে যাবে, যেটা তুমি অবশ্যই জানো যে ভি সমান হচ্ছে প্রপোর্শনাল টু 1/√r। এটা আমরা আগে পড়েছি। তার মানে যত তুমি দূরত্ব বাড়াবে পৃথিবীর কেন্দ্র থেকে তার বেগ কিন্তু কমতে থাকবে। তো এই হচ্ছে তোমার হচ্ছে মনে রাখবে। তাহলে ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে কী কী মনে রাখবে আমি আরেকবার বললি, যে অবশ্যই কক্ষপথ হবে, বৃত্তাকার হবে, নিরক্ষীয় তলে থাকবে, তার দূরত্ব তার যে প্রদক্ষিণকাল সেটা হবে 24 ঘন্টা। 4 নম্বর হচ্ছে যেটা আরও এক্সট্রা, সেটা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হবে 36,000 কিলোমিটার। এইগুলো কিন্তু একটা এমসিকিউ তোমাদের পরীক্ষায় থাকে যে কত উচ্চতায় আছে। তারপর ধরো বেগ, তোমার হচ্ছে বেগ কত হবে, ভি সমান হচ্ছে 3.079 কিলোমিটার/সেকেন্ড। এইটা হচ্ছে একটা ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে যেগুলো কন্ডিশন, সেইটা হচ্ছে এই 5টা। ওকে, এবার আসছি যে এই যে ভূসমলয় উপগ্রহগুলো কি কাজে লাগে, ব্যবহার কি। তাহলে এই যে পৃথিবী আছে, পৃথিবীর কি হয়, পৃথিবী যেহেতু ঘুরছে, ভূসমলয় উপগ্রহ একটা জায়গাতে মনে হবে কি স্থির অবস্থায় আছে। এবং এরকমভাবে এটা এরকম অসংখ্য প্রায় 24খানা জিও স্টেশনারি বা ভূসমলয় উপগ্রহ এরকমভাবে পৃথিবীর যে নিরক্ষীয় সমতলে এইভাবে গোটা পৃথিবীকে কেন্দ্র করে আছে। তার ফলে কী হচ্ছে, ধরো কোনো একটা জায়গা থেকে তুমি যদি এইভাবে সিগন্যাল পাঠাও, তাহলে এখানে টাওয়ার আছে, এখানে টাওয়ার আছে, তুমি সিগন্যাল পাঠালে এখানে এলো, তারপর এ পাঠাবে এখানে, তার এই যে ভূসমলয় উপগ্রহ তাকে পাঠাবে, তারপর সে এখানে আরেকটা যে গ্রাউন্ড স্টেশন আছে সেখানে পাঠালো। তাহলে এইভাবে দেখো এক এক করে যে একটা সিগন্যালকে তুমি পুরো পৃথিবীর যে কোনো প্রান্তে, তুমি ভারত যদি এখানে থেকে তুমি আমেরিকাতে পাঠাতে, তোমাকে এইভাবে কী হবে, উপগ্রহের সাপেক্ষে তুমি পাঠাতে পারো। এইভাবে কিন্তু আমরা সিগন্যাল পাঠাই। তো কৃত্রিম উপগ্রহ ওইভাবেই কাজে লাগে এবং ভূসমলয় উপগ্রহ এই কাজেই ব্যবহার করা হয়। তবুও কিছু কিছু ক্ষেত্রে ব্যবহারে অসুবিধা হতে পারে। যেমন ধরো যে আমরা বললাম যে এটা কিন্তু নিরক্ষীয় তলেই আছে, এই উপগ্রহগুলি নিরক্ষীয় সমতলে মানে নিরক্ষরেখার উপরে রাখা আছে। তাই তুমি নিরক্ষরেখার উপরে যে দেশগুলো আছে তাদের মধ্যে কানেকশান খুব সুন্দর হয়। এবার তুমি যদি ধরো সুইডেনে আছো, বা তুমি সুমেরু মহাদেশে আছো, বা কুমেরু মহাদেশে আন্টার্কটিকা আছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার সিগন্যাল পাঠানো অসুবিধা আছে, কারণ সেটা অনেক দূরে যাচ্ছে, তোমার সেক্ষেত্রে সিগন্যাল পাঠানো অসুবিধা হয়। আর যেহেতু এইগুলো তোমার গ্রাউন্ড থেকে প্রায় 36,000 কিলোমিটারে আছে, মানে ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার দূরে আছে। তার মানে কি, তোমাকে যদি সিগন্যাল পাঠাও আবার ফেরত আসে, প্রায় তোমাকে 72,000 কিলোমিটার, মানে 36,000 ইন্টু তারপরে প্লাস 36,000, মানে 72,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হচ্ছে। এবং তাতে তোমার টাইম লাগবে প্রায় 1/4 সেকেন্ড, যেটা অনেক সময় কী হয়, তোমার যদি ধরো ফোনে কথা বলছো তখন কিন্তু টাইম ল্যাগ হবে, তখন তোমার কথাটা হয়তো পরে শুনবে, একটু টাইম লাগবে, তো তখন কিন্তু একটু কথা বলতে বা কমিউনিকেশনে একটু প্রবলেম হতে পারে। আর একটা প্রবলেম যেটা বললাম, যে যদি মেরুতে থাকো তখন কিন্তু এই স্যাটেলাইটগুলো অতটা ভালো করে কাজ করে না। এবং সেই জন্য তখন যে উপগ্রহ কাজে লাগানো হয় সেটা হচ্ছে মেরু উপগ্রহ বা পোলার স্যাটেলাইট যেগুলো কাজে লাগানো হয়। পোলার স্যাটেলাইট মানে হচ্ছে যে তুমি এই যেগুলো হচ্ছে ভূসমলয় উপগ্রহ, সেটা হচ্ছে পৃথিবীর যে নিরক্ষীয় সমতল সেইখানে ঘুরছে। এবং তার পরিবর্তে পোলার স্যাটেলাইটে কী করা হয়, মেরু উপগ্রহে, সেটা হচ্ছে এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, তার যে সমতল এই বরাবর এই যে এই তলে ঘুরছে, মানে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে এইভাবে ঘুরে চলেছে। তো এবং এটা কিন্তু ভূসমলয় উপগ্রহ নয়, মানে তুমি কোনো একটা জায়গায় তুমি দেখতে পাবে না যে ও স্থির অবস্থায় আছে, সে কিন্তু ঘুরছে। এবং এর যে টোটাল যে প্রদক্ষিণ যে বেগ বা প্রদক্ষিণ যে দ্রুতি, সেটা হচ্ছে অনেক বেশি হয়। এবং সেক্ষেত্রে প্রদক্ষিণ কাল মানে
পুরো পৃথিবী একবার প্রদক্ষিণ কাল করতে এদের টাইম লাগে অ্যারাউন্ড 2 ঘন্টা, যেটা হচ্ছে একটা ভূসমলয় উপগ্রহের ক্ষেত্রে কত টাইম লাগে? 24 ঘন্টা। সেক্ষেত্রে একটা মেরু উপগ্রহের ক্ষেত্রে প্রদক্ষিণকাল কত? 2 ঘন্টা, মানে অনেক অনেক কম। তার মানে হচ্ছে এর বেগ হচ্ছে অনেক বেশি, মানে প্রচুর বেগে ঘোরাফেরা করে, এবং সেই জন্য এগুলো কিন্তু ভূসমলয় উপগ্রহ নয়। বোঝা গেল? আর পৃথিবী থেকে ভূপৃষ্ঠ থেকে উচ্চতাও কিন্তু এদের বেশি নয়। ভূসমলয় উপগ্রহের উচ্চতা কত? ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার। কিন্তু মেরু উপগ্রহের ক্ষেত্রে কত দূর থেকে? অ্যারাউন্ড 700 থেকে 800 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে 700 থেকে 800 কিলোমিটার উচ্চতা এগুলো রাখা হয়, আর ভূসমলয় উপগ্রহ রাখা হয় 36,000 কিলোমিটার উঁচুতে। এবং যেহেতু এটা অনেক কম, পৃথিবী থেকে অনেক কম উঁচুতে অবস্থিত, তাই এক্ষেত্রে তুমি যখন কথা বলবে তখন মানে একটা সিগন্যাল যেতে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেতে তোমার প্রায় 100 সেকেন্ড কম মানে সময় লাগবে, মানে অনেক কম সময় কিন্তু সিগন্যাল পাঠাবে, মানে কথা বলতে সুবিধা হবে। তো এটা অল্প সময় ব্যবধানে তোমার সুবিধা হয়। এবং মেরু অঞ্চলে তোমার কী হয়েছে, যেহেতু এটা মেরু দিয়ে যাচ্ছে, তাই মেরু অঞ্চলের যে কমিউনিকেশন সেটা খুব সুবিধা হয়। আর একটা যেটা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে জিও সিনক্রোনাস উপগ্রহ বা জিও সিনক্রোনাস স্যাটেলাইট। এটা কিছুই না, যেমন তুমি বললে যে পৃথিবী আছে, ভূসমলয় উপগ্রহ সবসময় নিরক্ষীয় সমতলে থাকবে। এটা হচ্ছে ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট, ভূসমলয়। আর হচ্ছে মেরু উপগ্রহ, যেটা হচ্ছে তোমার এই উত্তর থেকে দক্ষিণে ঘুরবে, সেটা হচ্ছে কি মেরু উপগ্রহ। আর এমন যদি কোনো উপগ্রহ লাগালে যেটা হচ্ছে না এটা কোনো একটা এইভাবে নিরক্ষরেখার সাথে কোনো একটা অ্যাঙ্গেল করে এইভাবে ঘুরছে, তাহলে সেটা হবে কি জিও সিনক্রোনাস উপগ্রহ। এবং সেক্ষেত্রে তোমার কি মনে হবে যে, এবং এক্ষেত্রে তোমার এরাও কিন্তু এদের ক্ষেত্রে যে প্রদক্ষিণকাল সেটা হবে 24 ঘন্টা মনে হবে, এর ক্ষেত্রে প্রদক্ষিণকাল কত? 24 ঘন্টা। মানে ভূসমলয় উপগ্রহ যেমন 24 ঘন্টায় ঘোরে, এরাও কিন্তু 24 ঘন্টায় ঘোরে। এবং এক্ষেত্রে যেহেতু ভূসমলয় উপগ্রহ নিরক্ষীয় সমতলে থাকে, আর জিও সিনক্রোনাস উপগ্রহ কিন্তু নিরক্ষীয় সমতলে থাকে না, ও কিন্তু 24 ঘন্টায় ঘোরে, বাট ও কিন্তু একটা নিরক্ষরেখার সাথে একটা অ্যাঙ্গেল করে ঘোরে। এবং সেক্ষেত্রে তোমার মনে হবে যে এই যে পৃথিবী, তুমি যদি কোনো একটা জায়গায় তুমি দাঁড়িয়ে থাকো, তোমার মনে হবে যে গ্রহটা উপগ্রহ একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে, একবার নিচে, মানে তোমার সাপেক্ষে মনে হবে যে মানে উত্তর দক্ষিণে এইভাবে কিন্তু উপগ্রহটা যাচ্ছে বারবার। তার মানে কি একটা অসিলেশন বা হচ্ছে যেটা স্পন্দন, বা একটা মানে একবার উপরে যাচ্ছে দক্ষিণে, একবার উত্তরে, একবার দক্ষিণে, এইভাবে যাচ্ছে। তার কারণে হচ্ছে এটা এই যে পৃথিবীর সাপেক্ষে একটা অ্যাঙ্গেল করে আছে, তাই কোনো একটা পজিশনে তোমার মনে হবে যেটা যে কি একবার উত্তরে যাচ্ছে, একবার দক্ষিণে যাচ্ছে। তার মানে কি একটা সিনক্রোনাস ওয়েতে মানে পৃথিবীর চারিদিকে ঘুরছে, তাই সেটাকে বলা হয় জিও সিনক্রোনাস উপগ্রহ। এবং পুরো একটা কীভাবে পূর্ণ দোলন করছে, এবং মানে পৃথিবীর চারিদিকে এইভাবে ঘুরছে, এবং সেটা হচ্ছে একটা নিরক্ষরেখার সাথে একটা অ্যাঙ্গেল করে। এবং সেক্ষেত্রে তুমি মনে রাখবে অবশ্যই টি হচ্ছে কত টোটাল টাইম, একবার পুরো আবর্তন করতে কত টাইম লাগবে? 24 ঘন্টা। তো এই হচ্ছে আজকে যে উপগ্রহ সম্পর্কে, তোমাদের যে কৃত্রিম উপগ্রহ সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেল। এবং এখান থেকে অনেক কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসে, এবং কী কী জিনিস যেগুলো মনে রাখবে, যে অবশ্যই কিছু জেনারেল নলেজ তোমাদের মনে রাখতে হবে, যেমন বৃহস্পতির বড় স্যাটেলাইট কি, স্বাভাবিক উপগ্রহ, শনির কি, ইউরেনাসের কি, নেপচুনের কি, পৃথিবীর তো একটাই, মঙ্গলের দুটো আছে, রাইট। আর প্রথম যেটা কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে যেটা হচ্ছে কি স্পুটনিক 1957 সালে 4 অক্টোবর। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কি আর্যভট্ট, যেটা পাঠানো হয়েছিল কত 1975 সালের 19 এপ্রিল। আর কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ দ্যুতি বা প্রদক্ষিণকাল বার করার সময় তোমাকে অবশ্যই একটাই জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে মহাকর্ষ বলই হচ্ছে অভিকেন্দ্র বল, যে পৃথিবীর চারদিকে বৃত্তাকার পথে ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল লাগে সেটাই হচ্ছে মহাকর্ষ বল। সেটা ইকুয়াল করলেই তুমি কিন্তু প্রদক্ষিণ দ্যুতি পেয়ে যাবে, এবং সেখান থেকে তুমি টি সমান 2πr/v বার করলেই তুমি প্রদক্ষিণকাল পেয়ে যাবে। আর পৃথিবী যদি খুব নিকটবর্তী কৃত্রিম উপগ্রহ হয় তখন তোমাকে h সমান 0 বসিয়ে দিতে হবে, ব্যাস, তাহলে পরে যেটা পাবে সেটাই। এবং সেক্ষেত্রে তুমি পাবে হচ্ছে সেক্ষেত্রে তোমার হচ্ছে যেটা টি সমান হচ্ছে √, এবং টাইম হবে 1 ঘন্টা 24 মিনিট 38 সেকেন্ড। আর বেগ বার করলাম, বেগ হচ্ছে 7.9 কিলোমিটার পার সেকেন্ড। ব্যবহার তো বললাম যে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়।
আর হচ্ছে ভূসমল উপগ্রহ হচ্ছে যে নিরক্ষীয় সমতলে থাকবে, কক্ষপথ বৃত্তাকার হবে, 5টা শর্ত আছে। আর 24 ঘন্টা একবার ঘুরবে, মানে পৃথিবীর কৌণিক বেগ আর এর কৌণিক বেগ সমান হবে। আর পৃথিবীর থেকে ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতাতে থাকতে হবে। আর তার বেগ হবে 3.079 কিলোমিটার পার সেকেন্ড। তো এইগুলো হচ্ছে শর্ত। আর ব্যবহার তো বললাম, বিভিন্ন জায়গায় সিগন্যালের জন্য অবশ্যই ব্যবহার করা হয়। আর মেরু উপগ্রহ হচ্ছে যে ভূসমল উপগ্রহ সবসময় নিরক্ষীয় সমতলে থাকে। আর মেরু উপগ্রহ যেগুলো পোলার স্যাটেলাইট, সেগুলো কিন্তু এইভাবে উত্তর থেকে মেরুতে বা মেরু সমতল, যেটা মেরু সমতলে থাকে। আর এক্ষেত্রে টাইম লাগে 2 ঘন্টা, অনেক কম। আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে জাস্ট 700 থেকে 800 কিলোমিটার উঁচুতে রাখা হয়। আর একটা যেটা উপগ্রহ আছে সেটা হচ্ছে জিওসিনক্রোনাস, সেটা হচ্ছে যে নিরক্ষীয় সমতলের সাথে কিছু একটা কোণ করে যেটা ঘোরে, এবং সেটা মনে হবে যে একটা আন্দোলিত হচ্ছে পৃথিবীর কোনো একটা পজিশনের সাপেক্ষে। তোমার মনে হবে যে কি, যে পৃথিবীটি একটি কোনো একটা দাঘিমা রেখা বরাবর, যে পৃথিবীর দাঘিমা রেখাগুলো আছে সেই রেখা বরাবর তোমাকে মনে হবে যে এটা কিন্তু আন্দোলিত হচ্ছে। তো সেই জন্য সেটাকে বলা হয় জিওসিনক্রোনাস উপগ্রহ। আর এর ক্ষেত্রেও টাইম লাগে কত, 24 ঘন্টা। তো এই হচ্ছে বিভিন্ন কৃত্রিম উপগ্রহ। পরের দিন আমরা পড়ব কৃত্রিম উপগ্রহের গতিশক্তি ও স্থিতিশক্তি সম্পর্কে। যদি আজকে তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, এই যেটা ক্লাস হলো সেখানে, তোমরা অবশ্যই কমেন্ট করে বলতে পারো, বা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তারা অবশ্যই আমাকে মেসেজ করতে পারো। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।